স্বাগত এখন দুপুরে, সঙ্গে আছি আমি নাইম আবির এবং আমি ইসরাত মুক্তি। আল্লাহ তোমার দয়ার আচ্ছাদনের চাদর দিয়ে আমার রহমান আবির, কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাইদ, তাকে আমরা এখন সবাই চিনি, তাকে আমরা বলছি দ্রোহের প্রতীক। সে আবু সাইদের পরিবারের হাতে আজকে জাতীয় পতাকা তুলে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং এ সময় তিনি তার পরিবারের সঙ্গে কথা বলেন, কুশল বিনিময় করেন এবং তার আগে পরিবারের সাথে কথা বলবার আগে তার কবরও জিয়ারত করেন। এখন দুপুরে নিয়ে থাকছে বিস্তারিত। প্রধান বিচারপতি সহ অ্যাপিলেট ডিভিশনের বাকি যে ছয়জন বিচারপতি রয়েছে তাদের পদত্যাগের জন্য ওনারাও আমাদের আন্দোলনে সংহতি জানিয়েছেন। সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের সংবিধান রক্ষণের, মানবাধিকার রক্ষণের জন্য একটা সবচেয়ে বড় প্রতিষ্ঠান। তো এমন কিছু কারোরই করা উচিত না যেখানে ছাত্র জনতার যে গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান, এটার বিপক্ষে সুপ্রিম কোর্টকে দাঁড় করানোর চেষ্টা কারো করা উচিত না। মুক্তি, আমরা দেখছিলাম যে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের যারা রয়েছে সবার পদত্যাগের জন্য একেবারে হাইকোর্ট যে চত্বর সেটি উত্তাল হয়ে উঠেছে। যদিও প্রধান বিচারপতি সন্ধ্যার মধ্যে পদত্যাগ করবেনের ঘোষণা দিয়েছেন, কিন্তু সমন্বয়করা চান যে একেবারে এখনই প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সদস্যরা, আসলে বিচারপতি যারা রয়েছে তারা পদত্যাগ করুক। এর আগে আইনজীবীদের ক্ষোভের মুখে ফুলকোর্ট সভা স্থগিত করেন প্রধান বিচারপতি। এ নিয়েও এখন দুপুরে রয়েছে সবশেষ। প্রধান বিচারপতির পদ থেকে সন্ধ্যার মধ্যেই পদত্যাগের কথা জানিয়েছেন বিচারপতি ওবায়দুল হাসান। তবে শুধু প্রধান বিচারপতি নন, আপিল বিভাগের সব বিচারপতির পদত্যাগ চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চলমান পরিস্থিতিতে করণীয় ঠিক করতে সুপ্রিম কোর্টের সব বিচারপতিদের নিয়ে ফুল কোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এর প্রতিবাদে বিক্ষোভ করেন আইনজীবীরা, বলেন সরকারের সঙ্গে কোনো প্রকার আলোচনা না করে ফুল কোর্ট মিটিং ডাকা ঠিক হয়নি। পরে মিছিল নিয়ে কোর্টের সামনে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তারাও প্রধান বিচারপতির পদত্যাগ চান। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার অঙ্গীকার করেন তারা। বলেন আপিল বিভাগের সব বিচারপতিকে পদত্যাগ করতে হবে। তাদেরকে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হচ্ছে। শিক্ষার্থীরা যেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখে, কোনো যেন ভাঙচুর না চালানো হয়, যেন এই অ্যানেক্স ভবনের সামনের যে পুরো অংশের দাবিতে সোচ্চার তারা। ব্যবস্থা পরিচালিত হচ্ছে সেটি একটি ফ্যাসিস্ট কাঠামোর মধ্যে দিয়ে যাচ্ছে। এই কাঠামোর সংস্কার এই ছাত্র সমাজ করবে। আমাদের এই দাবির সাথে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটি সংহতি জানিয়েছেন। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের মামুন মাহবুব এবং মহসিন মোর্শেদ, ওনারা এখানে এসে প্রধান বিচারপতি সহ অ্যাপিলেট ডিভিশনের বাকি যে ছয়জন বিচারপতি রয়েছে তাদের পদত্যাগের জন্য ওনারাও আমাদের আন্দোলনে সংহতি জানিয়েছেন। এদিকে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেন, ছাত্র জনতার বিপক্ষে সুপ্রিম কোর্টকে দাঁড় করানো ঠিক হবে না। সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, গণ আন্দোলন থেকে ওঠা দাবির প্রতি সম্মান প্রদর্শন সবার করা উচিত।
এই ছাত্র জনতার পক্ষ থেকে ইতিমধ্যেই উনার পদত্যাগের ব্যাপারে দাবি উঠেছিল। আজকে বোধহয় সেটা আবারও বলা হয়েছে, যেহেতু উনি ফুল কোর্টের মিটিং ডেকেছেন। তো এটা একটা অনভিপ্রেত ঘটনা। এই ধরনের অনভিপ্রেত ঘটনা না ঘটলেই ভালো। আমরা তো মনে করি সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের সংবিধান রক্ষণের, মানবাধিকার রক্ষণের জন্য একটা সবচেয়ে বড় প্রতিষ্ঠান। তো এমন কিছু কারোরই করা উচিত না যেখানে ছাত্র জনতার যে গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান, এটার বিপক্ষে সুপ্রিম কোর্টকে দাঁড় করানোর চেষ্টা কারো করা উচিত না। সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই আমরা থাকবো, বেশিও না কমও না। এই মুহূর্তে হাইকোর্টের এনএক্স ভবনের সামনে আছেন আজহার লিমন। আমরা সরাসরি যুক্ত হয়েছি তার সাথে। লিমন, বৈষম্য বিরোধী সমন্বয়করা কি বলছেন? মুক্তি বৈষম্য বিরোধী এই ছাত্ররা এবং এই ছাত্রদের নেতারা তারা সবাই কিন্তু বিক্ষুব্ধ। আমরা ঠিক এখন কিন্তু অ্যানেক্স ভবনের সামনে নেই, শিক্ষার্থীরা অ্যানেক্স ভবনের সামনে কিন্তু অবস্থান নিয়েছিল, কিন্তু এখন তারা আমরা দেখছি যে এই মুহূর্তে এই হাইকোর্টের যে মাজার গেট, সেই মাজার গেট হয়ে তারা এখন শিক্ষা ভবনের দিকে যাচ্ছেন এবং তারা বলছেন যে তারা শিক্ষা চত্বরে অবস্থান করবেন এবং দাবি তারা যেটি করছেন যে প্রধান বিচারপতির পদত্যাগ, ওবায়দুল হাসান উনি প্রধান বিচারপতি, তাকে এই স্বৈরাচার সরকারের দোসর আখ্যা দিয়ে বা এই শুধু তিনি নয় বাদবাকি যারা বিচারপতি রয়েছেন তাদের সবার পদত্যাগ দাবিতে তারা কিন্তু এখন এই অবস্থান কর্মসূচিটি পালন করছেন। এবং এই ঘটনার সূত্রপাত কিন্তু আমরা এই সকালের একটা কর্মসূচিকে ঘিরে দেখছি যে প্রধান বিচারপতি একটা ফুল কোর্ট বেঞ্চ ডেকেছিল, যেখানে আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ সকল বিচারপতিদের নিয়ে এই এত বড় একটা কর্মসূচি সরকারকে না জানিয়ে করা হয়েছে। এটাই কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে। একই সঙ্গে যেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা, তারাও কিন্তু মন্তব্য করেছেন এটি একটা অনভিপ্রেত অনুষ্ঠান। তো এই ধরনের একটি অনুষ্ঠান কেন ডাকলো সেটিকে কেন্দ্র করে কিন্তু সকাল থেকে শিক্ষার্থীরা একটা জুডিশিয়াল কুয়ের শঙ্কা করে ষড়যন্ত্রর শঙ্কা করে কিন্তু শিক্ষার্থীরা আবার মাঠে নেমেছে। তারা যে কর্মসূচিটি ঘোষণা করেছিল সেটি হলো যে মার্চ টু হাইকোর্ট। এই কারণে আমরা দেখছি যে একদম বিভিন্ন প্রান্ত থেকে এই হাইকোর্ট প্রাঙ্গণে এখানে হাজির হচ্ছিল এই শিক্ষার্থীরা এবং আমরা এই হাইকোর্টের যে অ্যানেক্স ভবন সেটির সামনে আমরা এই বিচারপতিদের পদত্যাগের দাবিতে আমরা দেখছিলাম যে শিক্ষার্থীরা এইখানে কিন্তু মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন। তারা মুক্তি জানতে চাইলেন যে তারা কি বলেছেন। তাদের একটাই দাবি এখানে বিচারপতিদের পদত্যাগ। তারা বলছেন যে নানা কারণে তারা এটা বুঝতে পেরেছেন যে স্বৈরাচার সরকারের আমলের যে বিচার বিভাগ, সেই বিচার বিভাগেও এই রাষ্ট্র সংস্কারের মতো কিন্তু তাদের এখানে একটা সংস্কার করতে হবে এবং এই সংস্কারের জন্যই তারা এই সমস্ত তাদের ভাষায় যারা দলীয় যারা বিচারপতি রয়েছেন, যারা অনিরপেক্ষ বিচারপতি রয়েছেন, তাদের আর বিচার পরিচালনা করার অধিকার নেই। এবং এই যে শিক্ষার্থীদের এই আবার মাঠে নামার প্রেক্ষিতে আমরা দেখেছি যে আমরা প্রধান বিচারপতির বাসভবনের সামনে গিয়েছিলাম, সেখানে আমরা ওনাকে দেখিনি, তিনি ওইখান থেকে সরে গিয়েছেন এবং আমরা যেটি জানতে পেরেছি যে প্রধান বিচারপতি এরই মধ্যে এই পদত্যাগ করার জন্য করার জন্য প্রক্রিয়া শুরু করে দিয়েছেন এবং অন্যান্য যারা বিচারপতি রয়েছেন তাদেরও পদত্যাগ করতে বলেছেন। তারা বলছেন, এই শিক্ষার্থীরা স্পষ্টভাবে বলছেন যে এই অনেক রক্তের বিনিময়ে, অনেক বন্ধু সহকর্মী বা ছাত্র জনতার রক্তের বিনিময়ে তারা স্বৈরাচার সরকারের পদত্যাগ করেছেন এবং রাষ্ট্র এখন নতুন একটি সরকার গঠনের প্রাককালে যখন এই নতুন একটি সরকার মাত্রই যাত্রা শুরু করলো, তখন এই যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র রুখে দিতে তারা কিন্তু এখনও ঘরে ফিরে যাবেন না। এরই মধ্যে শিক্ষার্থীরা মাঠে দায়িত্ব পালন করছেন এবং তারা বলছেন যে এই পদত্যাগ বা এই সরকারের যারা যেখানে দোষর রয়েছে বিভিন্ন বিভাগে, তাদের সবারই তারা পদত্যাগ দাবি করছেন একটি সুন্দর একটি সংস্কার সংগঠনের জন্য, নতুন একটি রাষ্ট্র বিনির্মাণের জন্য। তো এই ছিল মুক্তি এই হাইকোর্টের মাজার গেট থেকে আমার কাছে থাকা সবশেষ। হাইকোর্ট থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আজহার লিমন। এবারে সচিবালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী মুন্নাফ রশিদ। মুন্নাফ, আইন মন্ত্রণালয়ে মতবিনিময় সভায় কি কি সিদ্ধান্ত হয়েছে বিস্তারিত জানাবেন?
মুক্তি, শুরুতে একটু জানিয়ে রাখি যে অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যে উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, তিনি আজকে সকাল 9টার মধ্যেই তিনি সচিবালয়ে প্রবেশ করেন এবং সচিবালয়ে এসে তিনি শুরুতে তার কক্ষে তিনি অবস্থান করছিলেন এবং বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলেন। সেখানে শিল্প মন্ত্রণালয়ে উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের যে উপদেষ্টা তিনিও উপস্থিত ছিলেন আদিলুর রহমান খান, এবং অ্যাটর্নি জেনারেল সদ্য নতুন যে নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল তিনিও এসেছিলেন। তাদের সাথে আলোচনা করেছিলেন। আলোচনার পরে সাংবাদিকদের সাথেও কথা বলেছিলেন। সেখানে বেশ কিছু বিষয়ে তিনি কথা বলেছিলেন। কিন্তু তার আগে আরেকটা আপনি যেটি জানতে চেয়েছেন যে পরবর্তীতে এই সাংবাদিকের সাথে কথা বলার পরে তিনি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের সাথে একটি বৈঠকে অবস্থান করেন এবং বৈঠকের পরে তিনি বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন। আমি সিদ্ধান্তগুলো যদি একবারে টু দ্য পয়েন্টে একটু জানাতে চাই যে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, 5টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে 1 নম্বরে যে সিদ্ধান্ত রয়েছে যে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমন করার জন্য যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার ব্যবস্থা করা হবে। এবং এরপরে 2 নম্বর সিদ্ধান্ত হচ্ছে যে গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনকে দমন করতে যেসব ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে সেগুলো আগামী 3 কর্মদিবসের মধ্যে প্রত্যাহার করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। 3 নম্বরে রয়েছে শিশু কিশোর উন্নয়ন কেন্দ্রে যেসব শিশু কিশোর মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আটক রয়েছে তাদের আগামী 3 কর্মদিবসের মধ্যে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। সন্ত্রাস দমন আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক যেসব মামলা রয়েছে সেগুলো দ্রুত প্রত্যাহার করে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এবং 5 নম্বর যে সর্বশেষ যে সিদ্ধান্তের কথা বলা হয়েছে সেটি হচ্ছে যে আইন ও বিচার বিভাগের যে একটি হট নাম্বার রয়েছে সেই হট নাম্বারে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ভিকটিম সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করার কথা বলেছে। সেই হট নাম্বারটি হচ্ছে 16430। এই যে 4টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই 4টি সিদ্ধান্ত কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে কিন্তু বৈঠকের মাধ্যমে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে যখন তিনি গণমাধ্যমের সাথে কথা বলছিলেন সেখানে কিন্তু এই বিষয়গুলো নিয়ে অনেকটা আলোকপাত করেছিলেন এবং শুরুতেই তিনি যেটি বলেছিলেন যে আজকে যে হাইকোর্ট যে ফুল কোর্ট যে মিটিং ডেকেছিল সেটি অনভিপ্রেত বলে তিনি অভিব্যক্ত প্রকাশ করেছেন, মন্তব্য করেছিলেন এবং বলেছিলেন যে ছাত্র জনতার বিপক্ষে হাইকোর্টকে দাঁড় করানো কোনোভাবেই উচিত হয়নি এবং এটা কোনোভাবেই কাম্য নয়। এর বাইরে তিনি সাইবার সিকিউরিটি যে বিষয়টি রয়েছে, অ্যাক্ট রয়েছে, আইন রয়েছে, সেটি বিষয়ে জানতে চেয়েছিল সাংবাদিকরা এবং সেখানে তিনি বলেছিলেন যে কোনো ধরনের খারাপ যেসব আইন বা যেসব আইনগত বিষয় রয়েছে সেগুলো কোনোভাবেই রাখা হবে না, সেগুলো আলোচনার মাধ্যমে সংস্কার কিংবা বাদ দেওয়ার কথাটি বলা হয়েছে। এর বাইরে তিনি আরো কয়েকটি বিষয় বলেছিলেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে কাজ করবে, কতদিন থাকবে, সেসব কতদিন মেয়াদ হতে পারে, এসব বিষয় যখন জানতে চাওয়া হয়েছিল তিনি কিন্তু বলেছেন যে ছাত্রদের যে আকাঙ্ক্ষা রয়েছে দেশ সংস্কার এবং রাজনৈতিক যেসব ব্যক্তিরা রয়েছে তাদের যে পরামর্শ, তাদের যে মতামত, এই উভয়কে কেন্দ্র করে উভয়ের সংমিশ্রণে যে সংস্কার কাজ হবে সেটি করতে যে যতদিন সময় লাগবে সেই সময় পর্যন্ত এই সরকার থাকবে বলে তিনি মন্তব্য করেছিলেন। এবং ছাত্রদের যে আকাঙ্ক্ষা রয়েছে সেই আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে তার মন্ত্রণালয় খুব জোরালোভাবে কাজ করবে এরকম একটি মন্তব্য কিন্তু তিনি করেছিলেন। এবং আরও একটি বিষয় বলতে চাই যে এই যে প্রধান বিচারপতি তার বিষয়ে কিন্তু তিনি ব্যাপক সমালোচনা করেছেন এবং তার যে পদত্যাগের দাবি উঠেছে তিনি যখন গণমাধ্যমে কথা বলছিলেন তখনই এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল যে তার পদত্যাগের বিষয়ে হাইকোর্টে অবস্থান করছে ছাত্র জনতা। তিনি কিন্তু বলেছেন যে ছাত্র জনতার বিপক্ষে দাঁড় করানো বা দাঁড়িয়ে যাওয়া কোনোভাবেই উচিত হবে না। সচিবালয় থেকে যুক্ত ছিলেন মুন্নাফ রশিদ। কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সঙ্গে ছিলেন ছাত্র সমাজের প্রতিনিধি আরও 2 উপদেষ্টা। এ সময় সাঈদের পরিবারের হাতে পতাকা তুলে দেন ডক্টর ইউনূস। ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করবার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত প্রতিবেদনে। নুরুল দিনের জনপদে জাগবাহের ডাক তুলেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাঈদ। কোটা সংস্কার আন্দোলনে নিহত এ তরুণ যেন সাম্প্রতিক বাংলাদেশে রচনা করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের বীজ। চলমান প্রেক্ষাপটে মৃত সাঈদ যেন হয়ে উঠেছে জীবিত সময়ের চেয়ে 1000 গুণ জনপ্রিয়। এবার অসহায় এ পরিবারের পাশে দাঁড়ালেন নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
ডক্টর ইউনূসের আগমন ঘিরে শুক্রবার রাত থেকেই সরগরম হয়ে ওঠে রংপুরের প্রশাসনিক দপ্তর। হেলিকপ্টার যোগে প্রধান উপদেষ্টার সফর শুনে পীরগঞ্জের নির্ভীত পল্লীতে জড়ো হন উৎসুক জনতা। জোরদার করা নিরাপত্তা বেষ্টনীর ওপারে মানুষের অপেক্ষার লগ্ন ভেঙে সাঈদের উঠানে সকাল 11টায় পা রাখেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নীরবে দাঁড়ান সাঈদের কবরের পাশে। এ সময় তার আত্মার মাগফিরাত কামনায় করা হয় দোয়া ও মোনাজাত। এরপর প্রধান উপদেষ্টা প্রবেশ করেন আবু সাঈদের পৈতৃক ভিটায়। পরিবারের সদস্যদের সঙ্গে আলাপকালে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারক মন দিয়ে শোনেন সাঈদের পরিবারের কথা, তুলে দেন জাতীয় পতাকা, বলেন সবাইকে এক হয়ে কাজ করতে হবে। প্রায় 20 মিনিট অবস্থানের পর রংপুর শহরের উদ্দেশ্যে রওনা করেন প্রধান উপদেষ্টা। এ সময় অপেক্ষমান জনতার সঙ্গে ইশারায় অভিনন্দন বিনিময় করতে দেখা যায় নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে। শপথ নেয়ার পর ঢাকার বাইরে এটি ডক্টর ইউনূসের প্রথম সফর হওয়ায় তা গুরুত্ব পাচ্ছে জনসাধারণ ও স্থানীয় প্রশাসনের কাছে। উত্তরের জনপদের লাখো মানুষের প্রত্যাশা দূর হবে বৈষম্য। এখন রংপুর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পরবর্তী কর্মসূচি জানাতে এই মুহূর্তে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোকাররম হোসাইন। মোকাররম, আমরা তো প্রতিবেদনে দেখছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদ আবু সাঈদের পরিবারে গিয়েছিলেন, তার কবর জিয়ারত করেছেন এবং তার সাথে তার পরিবারের সাথে কথা বলেছেন। পরবর্তীতে তার আর কি পরিকল্পনা রয়েছে জানতে চাই। আবির, আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে ডক্টর মোহাম্মদ ইউনূস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এসেছেন। তিনি সেখানে দুপুর 1টায় পৌঁছান। তারপরে ঘণ্টাব্যাপী ভিতরে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং কোটা সংস্কার আন্দোলনের যে সমন্বয়ক তাদের সঙ্গেও তিনি কথা বলেছেন। আমরা জানতে পেরেছি ভিতরে তিনি কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। সেখানে 3টি বিষয়ে তিনি তুলে ধরেছেন। প্রথমত তিনি বলেছেন যে যেই তরুণদের আন্দোলন হয়েছে সেই আন্দোলন যেন কোনোভাবেই ছিনতাই হয়ে না যায় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে বলেছেন। দ্বিতীয়ত তিনি বলেছেন যে কোনোভাবেই যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয় সেই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে বলেছেন। সঙ্গে সঙ্গে তিনি এও বলেছেন যে রংপুর যে পিছিয়ে পড়া রংপুর বলা হয়, রংপুরে যে বঙ্গার প্রভাব থাকে সেই বঙ্গার প্রভাব থেকে মুক্ত করবার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের যে পরিকল্পনা সেই ব্যাপারগুলো তিনি জানিয়েছেন। তিনি স্পষ্টত বলেছেন যে রংপুরে আর কোনো বৈষম্য থাকবে না, রংপুর পিছিয়ে থাকবে না। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি শেষ করে তিনি ঠিক দুপুর 2টায় ক্যাম্পাস ত্যাগ করেছেন। এরপরে আমরা জানতে পেরেছি তার পরবর্তী কর্মসূচি রংপুর সার্কিট হাউসে, সেখানে তিনি প্রশাসনের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করবেন। এরপরে তিনি রংপুর মেডিকেল কলেজে গিয়ে কোটা সংস্কার আন্দোলনে হতাহতদের সঙ্গে তিনি হতাহত যারা আছেন তাদেরকে তিনি দেখতে যাবেন। আবির, জানিয়ে রাখি কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদকে ঘিরে কিন্তু রংপুরে এক ধরনের যে উচ্ছ্বাস তৈরি হয়েছিল, আন্দোলনকে দানা বাঁধার যে মূল নিয়ামক সেই নিয়ামক হিসেবে কিন্তু আবু সাঈদের শহীদ হওয়াকেই তুলে ধরা হয়, যার ফলে আবু সাঈদের স্মরণে এই যে আবু সাঈদ তোরণ নির্মাণের দাবিতে কিন্তু শিক্ষার্থীরা এখানে ঐক্যবদ্ধ হয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছিলেন এবং সেই স্লোগান দেবার ক্ষেত্রে তারা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণেরও চেষ্টা করছেন নানাভাবে। তবে প্রধান উপদেষ্টা কিন্তু সেখানে দাঁড়াননি এবং স্টুডেন্টদের সঙ্গে কোনো ধরনের কথা বলেননি। রংপুরের পরবর্তী কর্মসূচি হয়তো বা পরবর্তী সংবাদে যুক্ত হয়ে আমরা ডক্টর ইউনূসের পরের যে পদক্ষেপ সেটা আমরা জানাতে পারবো। আবির, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রংপুর সফর করছেন, সেই সফরের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মোকাররম হোসাইন। পদত্যাগ করেননি শেখ হাসিনা, তাই তিনি দেশের বৈধ প্রধানমন্ত্রী। বার্তা সংস্থা রয়টার্সকে দিয়ে এক সাক্ষাৎকারে দাবি করেছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির সঙ্গেও কাজ করতে প্রস্তুত বলে জানান জয়। নাফি আরমান মনন জানাবেন বিস্তারিত। টানা ৩৬ দিনের কোটা সংস্কার আন্দোলনের পর পদত্যাগ করে দেশ থেকে বাধ্য হন শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রীর ওপর ক্ষোভ থেকেই রাজপথের পাশাপাশি গণভবন দখলে নেয় সাধারণ জনগণ। অন্যদিকে ৪৯ বছর পর আবারও শেখ হাসিনার আশ্রয় হয় ভারতের রাজধানী নয়াদিল্লিতে। সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। তবে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে হইচই ফেলে দিয়েছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। জানান,
আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি শেখ হাসিনা। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগের ইচ্ছা থাকলেও আন্দোলনকারীরা অগ্রসর হচ্ছিলেন গণভবনের দিকে। নিরাপত্তার কথা মাথায় রেখে অল্প সময়েই দেশ ছাড়তে হয় সাবেক প্রধানমন্ত্রীকে। বাংলাদেশ এতদূর আসতে পারত। সাক্ষাৎকারে জয় আরও দাবি করেন, প্রধানমন্ত্রীর পদত্যাগ না করা সত্ত্বেও সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার তৈরির প্রক্রিয়াটি অসাংবিধানিক। নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ। তবে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে 3 মাসের বেশি সময় দিতে নারাজ তিনি। অন্যদিকে দেশে ফিরলে কারাগারে যেতেও শেখ হাসিনা দ্বিধা করবেন না বলে জানান জয়। আগের সাক্ষাৎকারগুলোয় সরকার পতনের জন্য বিএনপি ও জামায়াতকে দায়ী করলেও বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও জানান জয়। বলেন, নৌকার ভবিষ্যৎ মাঝি হিসেবে দল চাইলে বিষয়টি বিবেচনা করবেন তিনি। শেখ হাসিনার ভারতে আশ্রয় নেয়ার পর থেকেই তার ও দলের মুখপাত্রের ভূমিকা পালন করছেন সজীব ওয়াজেদ জয়। গেল সপ্তাহে তিনি অভিযোগ করে বলেন, দেশের মানুষের আচরণে হতাশ হয়েছেন শেখ হাসিনা, তাই রাজনীতিতে শেখ পরিবারের কেউ আর ফিরবেন না। পরক্ষণেই আরেক সাক্ষাৎকারে জয় বলেন, আওয়ামী লীগের এমন দুর্যোগে হাল ছাড়তে পারে না শেখ পরিবার। তবে শেখ হাসিনা পদত্যাগ করেননি এমন তথ্য প্রথমবারের মতো জানালেন সজীব ওয়াজেদ জয়। নাফি আরমান মনন, এখন বিশ্ব। ডাকাত আতঙ্ক, নির্ঘুম রাত পার করছেন রাজধানীর অধিকাংশ এলাকার মানুষ। তবে কিছু স্থানে ডাকাতের খবর পাওয়া গেলে অধিকাংশ স্থানে গুজবে আতঙ্ক ছড়িয়েছে। আইন শৃঙ্খলা বিশেষজ্ঞরা বলছেন, পুলিশের অনুপস্থিতির সুযোগ নিচ্ছে অপরাধীরা। থানার লুট করা অস্ত্র দ্রুত উদ্ধারের ব্যবস্থা না নিলে দুর্ভোগে পড়তে হবে সাধারণ মানুষদের। আরিফ হোসেন জানাবেন বিস্তারিত। প্লিজ, এখানে গ্রিন রোডে এখানে প্রকাশ্যে ডাকাতি করতেছে, আপনারা প্লিজ আর্মিকে পাঠান, প্রশাসনকে পাঠান আমাদের এলাকায়। ফেসবুক লাইভে এসে এভাবেই ডাকাতের আক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষের সাহায্য চাইছেন এই নারী। আপনারা প্লিজ সেনাবাহিনীকে ফোন দেন, প্লিজ প্লিজ প্রশাসনকে ফোন দেন, আমরা ফোন দিচ্ছি, নাম্বার ব্যস্ত। ফোন দিয়েও খুঁজে পাচ্ছেন না আইন শৃঙ্খলা বাহিনী। পাবেনি বা কি করে? এখনো ঠিকঠাক করে ভীতি কাটিয়ে উঠতে পারেনি পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীবিহীন ফাঁকা মাঠে ডাকাতের উপদ্রব থামাতে দায়িত্ব হাতে তুলে নিয়েছেন সাধারণ মানুষ। তাই এলাকায় এলাকায় লাঠি ও দেশীয় অস্ত্র হাতে পাহারা বসিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মসজিদের মাইকে ডেকেও সতর্ক করা হচ্ছে, অনেক সময় আহ্বান করা হচ্ছে দুর্বৃত্তদের প্রতিহত করার। কোথাও কোথাও আইনশৃঙ্খলা বাহিনী শূন্য রাজধানীতে নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যই জমি দখল হচ্ছে। আর এই জমি বা ফ্ল্যাট দখলকে কেউ কেউ ডাকাতি বলেও চালিয়ে দিচ্ছেন। ওরা কি করতেছে? জায়গা বলতে এই বিল্ডিং দখল করতেছে, এই বিল্ডিং পুরো দখল করতেছে। দিনের বেলার কি অবস্থা দেখতে বাসাবো এলাকার নন্দীপাড়াতে। কালকে রাত্রেবেলা হয়েছে, আমরা থাকি ওই যে কুমিল্লা হোটেলের সাথে মেন রোডের উপরে। কালকে আমরা ভয় পাইছি রাত্রেবেলা। তারপর মসজিদ, আমাদের পিছনে মসজিদ থেকে অ্যালাউন্স করে বলছে 4টা তালা মারছে আমার ঘরে, সারা যুগ মানে সজাগ রয়েছি, আমরা পয়সা রয়েছি। রাতে ঘুম হইলেও টেনশন লাগে, কারণ দেশের যে পরিস্থিতি, এইভাবে তো আর মানুষ বাঁচতে পারে না। এই এলাকার অধিকাংশ মানুষই শুনেছেন ডাকাতের কথা, প্রতিহত করার জন্য রাস্তায় নেমেছেন, দিয়েছেন পাহারা। তবে চোখে দেখেননি অনেকেই, তবুও আতঙ্ক। মাইকিং হচ্ছিল বেশ জোরে জোরে, তারপরে বেরোয় আসি আমরা লাঠি সোটা সহ সবাই মোটামুটি যারা পারি বেরোয় আসি। ইতিমধ্যে নাকি ডাকাতি হয়ে গেছে এবং ফোনে শুনি যে ঢাকা হোটেলেও ডাকাতি হয়েছে। গ্রাম 10 নম্বরে একটা নাকি আমরা শুনছি ডাকাতি হয়েছে। রাতে একটা সময় আমাদের মাইকিং করেছে, ওটা উঠে দেখি যে আশেপাশে সবাই লাইট জ্বালায় দিছে। এমন আতঙ্ক অধিকাংশ এলাকাতেই। সাধারণ মানুষ বলছে পুলিশের সহায়তায় তারা পাশে থাকবেন। পুলিশকে ভবিষ্যতে রাজনৈতিক হাতিয়ার না হওয়ার বিষয়ে আহ্বান জানান তারা। পুলিশ তার আগের মতো লুটপাট করতে না, কেউ হ্যারান্সও করবো না, দুইটা কেউ নিয়ে ঢুকাই লেবো না, তাহলে সবাই যার বুক ফুলায় কথা বলতে পারবে। সাধারণ জনগণ যেভাবে চলতে চায় পুলিশও সেইভাবে চলতে হইব। কোথায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, এটা বাংলাদেশ পুলিশ ছাড়া অন্য কোনো বাহিনী জানে না। এই প্রতিষ্ঠানকে আমরা যেন রাজনৈতিকভাবে ব্যবহার না করে ধ্বংস না করি। কেউ কেউ থানা থেকে লুট করা অস্ত্র ফেরত দিতে এলাকাবাসীদের চাপও দিচ্ছেন। ওয়ারি থানার অবস্থা তো আপনি নিজেরই দেখতে পাচ্ছেন কি অবস্থা। তো ওনাদের এখানে বসার মতো এখন পর্যন্ত অবস্থা ছিল না। তো ওনাদের অনেকগুলি অস্ত্র অলরেডি নিয়ে গেছে, কয়েকটা অস্ত্র অলরেডি দিয়ে গেছে এবং আমরা বলেছি যাদের কাছে অস্ত্রগুলি আছে
তোমরা যদি নর্মালি দিয়ে যাও তোমাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা হবে না। রাজধানীর কিছু কিছু থানায় পুলিশ ফিরে আসলেও থানার মধ্যে কাজ করার মতো অবস্থা নেই এতটুকু। বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দিয়েছে সব, লুট করে নিয়েছে অনেক অস্ত্র। যাদের থানায় হামলা হয়নি তারাও বলছে জনগণকে পাশে নিয়ে কাজ করতে চায় তারা। সকল অফিসার ফোর্স এখনো হাজির হয় নাই। তারপরে আমাদের অস্ত্র গোলাবারুদের কিছু বিষয় আছে, অফিস আদালত গোছানোর কিছু বিষয় আছে, যে কারণে ফুল ভলিউমে আমাদের কার্যক্রম শুরু হয় না। আমার এইখানে কাজকর্ম করার মতো একটা কলমও নাই, কোথাও বসার কোনো জায়গা নাই, অস্ত্রও নিয়ে গেছে। তারপরেও জনগণের ক্রাইসিস দেখে, চারদিকে ডাকাতের উৎপাত, এই ক্রাইসিস দেখে আমরা থানায় এসেছি। লুট হওয়া অস্ত্র নিয়ে আতঙ্কিত অপরাধ বিশেষজ্ঞরা বলছে দ্রুত অস্ত্র উদ্ধারের বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত নতুন সরকারের। সাথে থানায় পুলিশের অবস্থান নিশ্চিত করতে পারলেই কমবে ডাকাতি। খুব অস্বাভাবিক একটা পরিস্থিতি, এটা স্বাভাবিক কোনো কিছু নাই। এখানে অনেক কিছুই হতে পারে এবং নানা ধরনের নানা শ্রেণী পেশার মানুষের এখানে ইনভলভমেন্ট আছে। এখানে ষড়যন্ত্র হতে পারে। আর অস্ত্র যেগুলো লুট হয়েছে, অস্ত্রগুলো কীভাবে বের করে আনা যায়, তারপরে নর্মাল পুলিশি মানে কর্মকাণ্ড যেটা জিডি, তারপরে জরুরি কোনো বিষয়ে রেসপন্ড করা, মামলা করা, এইগুলো তখন ওনারা বসে ওই প্রায়োরিটি ফিক্স করবে। ডাকাতি রাজনৈতিক হাতিয়ার হিসেবে কাজ করছে কিনা তাও খতিয়ে দেখার দাবি এই অপরাধ বিশেষজ্ঞের। আরিফ হোসেন, এখন, ঢাকা। ময়মনসিংহ বিভাগ ও খুলনা মহানগরীর পুলিশ সদস্যরা যোগ দিয়েছেন কর্মস্থলে। থানার অভ্যন্তরীণ কার্যক্রম শুরু হলেও এখনও বন্ধ আছে পুলিশি টহল। কার্যক্রমে সহায়তা করছে সেনা ও নৌবাহিনীর সদস্যরা। নিয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই। ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ এবং খুলনা সদর থানা থেকে যুক্ত হচ্ছেন তরিকুল ইসলাম। তবে প্রথমেই যাচ্ছি ময়মনসিংহের। হারুন, একটু জানাবেন যে ময়মনসিংহ বিভাগে কয়টি থানার কার্যক্রম শুরু হয়েছে এবং এই মুহূর্তে যারা কাজে যোগদান করেছে তারা কি কি কাজ করছে? আবির, আসলে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে ময়মনসিংহ অঞ্চলের পুলিশি কার্যক্রম। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ রেঞ্জের অধীনে ৩৬টি থানা রয়েছে। এই ৩৬টি থানার মধ্যে ৩৪টি থানার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি শাহ আবিদ হোসেন। তিনি জানিয়েছেন যে 2টি থানার কার্যক্রম এখনও শুরু হয়নি বা পুলিশ সদস্যরা থানায় যাননি, সেটিও খুব দ্রুতই কার্যক্রম শুরু হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা যে থানা ময়মনসিংহ অঞ্চলের যে থানাগুলো রয়েছে আমরা খোঁজখবর নিয়েছি। আস্তে আস্তে কিন্তু মানুষজন থানামুখী হচ্ছেন, মানুষজন আসছেন এবং বিভিন্ন অভিযোগ নিয়ে তারা কথা বলছেন। আমরা এখন ময়মনসিংহর যে কোতোয়ালি মডেল থানা, সেই মডেল থানা প্রাঙ্গণে রয়েছি। এখানেও কিন্তু স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে এবং এই থানার যারা পুলিশ সদস্যরা রয়েছেন, কনস্টেবল থেকে শুরু করে এবং পুলিশ কর্মকর্তা, তারাও কিন্তু সবাই এই থানার মধ্যে অবস্থান করছেন। এবং এখন পর্যন্ত আজকে 5টি জিডি হয়েছে, এর মধ্যে 3টি মোবাইল হারিয়ে যাওয়া সংক্রান্ত এবং 2টি পারিবারিক বিরোধ সংক্রান্ত সাধারণ ডায়েরি ভুক্তভোগীরা করেছেন। এবং পুলিশ সদস্যরা যেটি বলছেন যে খুব স্বল্প সময়ের মধ্যেই আসলে তাদের যে একেবারে পুরোদমে যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু শুরু হবে। এবং কিছুক্ষণ আগে ময়মনসিংহ অঞ্চলের যিনি সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্নেল মাহমুদ হাসান এবং জেলা প্রশাসক পুলিশ সুপার, তারা কিন্তু এই কোতোয়ালি থানা পরিদর্শন করে গেছেন এবং তারা যেটি বলেছেন যে পুলিশের মনোবল বৃদ্ধি করার জন্য তারা এই কার্যক্রম হাতে নিয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন থানা পরিদর্শন করছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ময়মনসিংহ থেকে আমরা আবার তরিকুলের কাছে যাচ্ছি, সেখানে রয়েছেন তরিকুল, খুলনায় রয়েছেন। তরিকুল, জানাবেন যে খুলনা মহানগরীর যে 8টি থানার কার্যক্রম তারা আসলে শুরু করেছে কিনা এবং পুলিশি টহল কবে নাগাদ শুরু হবে? দেখুন, খুলনায় 8টি মেট্রোপলিটন থানা এলাকা রয়েছে। এই থানার 8টি থানাতেই কিন্তু গতকাল থেকে অভ্যন্তরীণ যে কাজ সেগুলো শুরু করেছে এখানকার পুলিশ। তো আমরা এখানে এসে থানার পরিস্থিতি যেটা আমরা দেখতে পেয়েছি, এই থানাতে কিন্তু স্বাভাবিক দিনের মতো যে অভ্যন্তরীণ কার্যক্রম সেগুলো কিন্তু চালু রয়েছে। বিশেষ করে সাধারণ ডায়েরি গ্রহণ এবং অভিযোগ গ্রহণ, পাশাপাশি একটি মামলাও গ্রহণ করেছে এই থানা পুলিশ। এছাড়া বিভিন্ন থানাতে পুলিশের অবস্থান রয়েছে। পাশাপাশি আরেকটা বিষয়, সেটি হচ্ছে যে পুলিশকে সহায়তার জন্য সেনাবাহিনীর এক প্লাটুন সদস্য এবং নৌবাহিনীর এক প্লাটুন সদস্য রয়েছে এই থানাতে।
থানাতে, এবং তারা কিন্তু এখানে পুলিশকে সহায়তা করছে বিভিন্ন কাজকর্মে। আমরা সে দৃশ্যটিও দেখেছি এবং গতকাল থেকে তারা এখানে অবস্থান করছেন। আমরা পাশাপাশি আমরা যেটি এখানকার যারা দায়িত্বরত রয়েছেন বা এখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে ধীরে ধীরে এই পুলিশি টহল বা পুলিশ বাইরে যে কর্তব্যগুলো পালন করতো জনসাধারণের জন্য, সেইগুলো কিন্তু সেই কাজে কিন্তু ব্যস্ত হয়ে পড়বে মানুষ। এবং স্বাভাবিক যেহেতু পুলিশের কার্যক্রম শুরু হয়েছে, স্বাভাবিকভাবে পুলিশ কিন্তু চেষ্টা করছে যে তারা সাধারণ মানুষের জানমাল রক্ষায় বা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করবে, সেই মনোভাব নিয়ে তারা কিন্তু অপেক্ষা করছে কবে তারা বাইরে বের হবেন। সব মিলিয়ে ছিল আমার কাছে খুলনা সদর থানা থেকে পুলিশের কার্যক্রম, অভ্যন্তরীণ কার্যক্রম এবং এখানে সেনাবাহিনী এবং নৌবাহিনীর সদস্যরা যে সহযোগিতা করছেন তার সর্বশেষ খবর। ময়মনসিংহ এবং খুলনায় পুলিশ সদস্যরা যোগদান করতে শুরু করেছে এবং সেনাবাহিনী ও নৌবাহিনী তাদেরকে সহযোগিতা করছে, সেই খবর জানছিলাম আমরা। রাজধানীর সড়কের শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন শিক্ষার্থীরা, তাদের সাথে একাত্মতা ঘোষণা করে কাজ করছে নিরাপদ সড়ক চাই আন্দোলনের কর্মীরাও। ট্রাফিক নিয়ন্ত্রণের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন মুজাহিদ শুভ। রাজধানীর সড়কে ট্রাফিক পুলিশ ফিরেছে কিনা জানাবেন, এবং আজকে ট্রাফিক ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আসলে সড়ক থেকে সরকার সবখানে শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে চায় শিক্ষার্থীরা। যে শিক্ষার্থীরা তাদের দাবিতে কিছুদিন আগেই এই রাস্তা অচল করে দিয়েছিল, তারাই আসলে এই সড়ক সচল করছে এবং শৃঙ্খলা প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আসলে প্রতিটি মোড়ে দেখেছি যে প্রায় 30 থেকে 50 জন পর্যন্ত শিক্ষার্থী আসলে তারা অবস্থান নিয়েছে। এর মধ্যে গার্লস গাইড, রেড ক্রিসেন্ট, বিভিন্ন স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো আছে তারা তো আসলে রয়েছেই, তার পাশাপাশিও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা সব ধরনের শিক্ষার্থীরাই আসলে এখানে রয়েছে। তাদের কথা হচ্ছে যে বৈষম্যমুক্ত সমাজ যেমন তারা গড়তে চায়, এর প্রাথমিক কাজ হিসেবে তারা সড়ক থেকে এই কার্যক্রমটি আসলে শুরু করেছে। নিরাপদ সড়ক আন্দোলনের যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, তিনিও আজকে মাঠে নেমেছেন। তিনি বারবারই একটা কথা বলছিলেন যে 31 বছর থেকে তিনি এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কিন্তু আসলে কেউই কোনো সরকারই আসলে তার দাবি মানেনি। কিন্তু শিক্ষার্থীরা যেহেতু সর্বাত্মক আন্দোলনে নেমেছে, তিনি আশা করছেন তাদের মধ্য দিয়েই তার এই 31 বছরের যে আন্দোলন সেটি আসলে পূর্ণতা পেতে যাবে। তিনি বলছেন যে পরিবহনে যে চাঁদাবাজি করা হয় এটিও কিন্তু শৃঙ্খলা ফেরানোর ক্ষেত্রে একটি অন্যতম বড় অনুষঙ্গ। যদি এটি সর্বাত্মকভাবে কমানো যায় তাহলে পরিবহন ব্যয় কমবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা ঠেকানো যাবে এবং একইভাবে অনেক ধরনের সমস্যার সমাধান হবে তারা মনে করছেন। এবং যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা কেউ কিছুটা বিড়ম্বনার শিকার হয়েছেন, তারাও কিন্তু আসলে বলছেন যে যারা বুকের রক্ত ঢেলে দিয়ে আসলে এই দেশকে নতুন একটি রং দিয়েছেন, আসলে তাদের জন্য আসলে এতটুকু তারা স্বীকার করতে রাজি এবং তারা চাইছেন যে সবসময় তো আসলে তারা থাকবে না, যতদিন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পূর্ণভাবে রাস্তায় না আসছেন ততদিন পর্যন্ত তারাই থাকুক, তারাই শৃঙ্খলা প্রতিষ্ঠা করার চেষ্টা করুক। কিন্তু যারা এই শৃঙ্খলার দায়িত্বে আছেন, আনসার বা অন্যান্য সদস্যরা, ফায়ার সার্ভিসের কর্মীরা, তাদের কাছেও আমরা জিজ্ঞেস করেছি, তারা যেটি বলছেন যে সঠিক কোনো প্রশিক্ষণ না থাকলেও তাদের চেষ্টাকে তারা স্বাগত জানিয়েছেন এবং প্রত্যেকটি মোড়ে কিন্তু এক ধরনের সেন্ট্রাল কমান্ডের অধীনে তারা কাজ করার চেষ্টা করছেন। তাদের একটি দাবি, তারা বলছেন যে প্রত্যেকটি মোড়ে যদি আসলে তারা যোগাযোগ স্থাপন করতে পারতেন এই কাজটি তাদের জন্য আরও সহজ হতো। তো এই ছিল এখানকার সবশেষ খবর। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন আজকেও শিক্ষার্থীরা, সেই খবর। দেশের বাইরের প্রসঙ্গ, ব্রাজিলের সাও পাওলো রাজ্যে 62 আরোহী সহ একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে এবং শুক্রবার এই ঘটনায় দুর্ঘটনায় সবাই প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা। বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য 1 মিনিট নীরবতা পালন করেন তিনি। বিমানটিতে 58 জন যাত্রী ও 4 ক্রু ছিলেন। এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে বিমানটি পারানা রাজ্যের ক্যাসকাভেল থেকে সাও পাওলোর প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। সাও পাওলো থেকে প্রায় 80 কিলোমিটার উত্তর পশ্চিমে বিমানটি বিধ্বস্ত হয়। শেষ করছে এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।